স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। দর্শক, মধ্যপ্রাচ্যের যেই পরিস্থিতি সেটি একটি অনিশ্চিত যাত্রার মধ্যে দিয়ে চলছে। ইরান যুদ্ধ যে খুব সহসাই শেষ হচ্ছে না সেটি কিন্তু এই এখন নিশ্চিত। ফলে এই যুদ্ধ চলমান থাকলে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কোন দিকে যাবে এবং এই এই পরিস্থিতি মোকাবেলা আসলে কি করণীয় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশ প্রেক্ষাপট। এ বিষয়ে আজকে কথা বলতে আমাদের সাথে আছেন এখানে স্টুডিওতে সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা চেম্বার অফ কমার্স হায়দার আহমেদ খান এফসিএ আমাদের সাথে রয়েছেন। আরেকজন অতিথি এম মাহমুদুর রশিদ, তিনি ব্যবস্থাপনা পরিচালক গ্রাসপার গ্রুপ এবং তিনি পরিচালক বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আসলে যেই প্রেক্ষাপট দিয়ে আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে এই ইরান যুদ্ধ বা মধ্যপ্রাচ্য যুদ্ধ কিন্তু চলমান। এটি যে শুধু মধ্যপ্রাচ্য ওই অঞ্চলেই প্রভাব ফেলছে তা কিন্তু না, বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। আমাদের রপ্তানির চাহিদা বা এর উপর নির্ভর করছে। অন্যদিকে একই সাথে যাতায়াত কিংবা আমাদের জাহাজ ভাড়া ডে বাই ডে বাড়ছে। সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কেমন? প্রথমেই জনাব মাহমুদুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি একজন ব্যবসায়ীর সাথে সরাসরি আছেন। কি অবস্থা হচ্ছে আসলে এখন? ধন্যবাদ। আমরা আজকে আসলে একদম একটা টাইমলি টপিক নিয়ে কথা বলছি। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা যদিও মধ্যপ্রাচ্যে, কিন্তু বিশ্বের এমন একটা জায়গাতে যুদ্ধটা হচ্ছে যেটা মোটামুটি পুরো বিশ্বের সাপ্লাই চেইন এবং লজিস্টিক্সের সাথে সম্পৃক্ত। মধ্যপ্রাচ্য কিন্তু আমাদের নট অনলি জ্বালানির সোর্সের জন্য আমরা বলছি তা না, বাট আমাদের যে টোটাল আমরা ওয়ার্ল্ডের যেখানেই এক্সপোর্ট ইম্পোর্ট করি না কেন, ওয়ার্ল্ডের যেখানেই আমাদের সাপ্লাই চেইন মেনটেন করতে হয় না কেন, সেটার কিন্তু হাব হচ্ছে মিডল ইস্ট। এবং মিডল ইস্টের মধ্যে উল্লেখযোগ্য আমি যদি বলতে হয় স্পেশালি আরব আমিরাত, তারপরে কাতার, তো এই কুয়েত, এই দেশগুলোর সাথে কিন্তু আমাদের সাপ্লাই চেইনের সাথে সম্পৃক্ত আছে। তো আমাদের এখন 4-5টা যেটা মেজর এফেক্ট পড়ছে এই যুদ্ধের কারণে। ফার্স্ট তো একটা ডিরেক্ট এফেক্ট পড়ছে যে আমরা ওই দেশগুলো থেকে যার ইম্পোর্ট করি সেটা তো একটা এফেক্ট পড়ছেই। সেকেন্ড হচ্ছে আমাদের যে শিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট বলি, থার্ড পার্টি শিপমেন্ট বলি, কিংবা আমাদের ট্রানজিট পয়েন্টগুলো যদি বলি, আমরা ইউরোপের সাথে রপ্তানি করি বা আমেরিকার সাথে করি, যেখানেই করি না কেন আমাদের কিন্তু শিপমেন্টে আঘাত লাগছে। সেকেন্ড হচ্ছে একটা টাইমের ফ্যাক্টর ক্রিয়েট হয়েছে এখানে, মানে নট অনলি কস্ট, মানে আমার তো কস্ট বাড়ছেই, তার চেয়ে বড় কথা হচ্ছে একটা টাইমের লস বেড়ে যাচ্ছে। আমাদের শিপমেন্টগুলো যেগুলো আমরা বলছি হ্যাম্পার হচ্ছে আমাদের। এমনকি আমরা এয়ার কার্গোরও যদি বলি, এয়ার কার্গো কিন্তু সবচেয়ে ইমার্জেন্সি কেসগুলোতে করা হয়, জরুরি প্রয়োজনে করা হয়। এছাড়াও তো রেগুলার রয়েছে অনেক পেরিশেবল গুডস আছে যেগুলো এয়ার কার্গো ছাড়া করা যায় না। তো এয়ার কার্গো কিন্তু সিরিয়াসলি হ্যাম্পার্ড হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের একটা বড় কার্গো হাব হচ্ছে দুবাইতে কিন্তু কমার্শিয়াল কার্গো হ্যান্ডেলিং হচ্ছেই না, অলমোস্ট খুব কম। তারপরে স্পেশাল কার্গো যেগুলো সেগুলো হ্যান্ডলিং হচ্ছে না। আর মানুষের যাতায়াত ব্যবস্থার যে এফেক্ট সেটা তো রয়েছে। তো সব কিছু মিলে আমি যদি অ্যাট এ গ্ল্যান্স বলি, এটা আমাদের জন্য একটা খুবই অশনি সংকেত। এটা যদি খুব সহসাই যদি ওয়ার্ল্ড লিডার্সরা যদি এটাকে কন্ট্রোল না করে, এটার এফেক্ট মানে প্রতিটা ঘরে ঘরে গিয়ে পড়বে এবং খুব সিভিয়ারলি এফেক্টেড হবে। জি, এরই মধ্যে আমরা কিন্তু জানি যে সরকারও বেশ কিছু উদ্যোগ নিয়েছে। গতকালকে থেকে মার্কেট 6টার দিকে বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা এসেছে। তার বাইরে শিল্প কারখানার ব্যাপারেও এক ধরনের সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এই যে পরিস্থিতি, সেটি আপনি কিভাবে বিশ্লেষণ করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমি আরেকটু পিছনে যাইতে চাই। যেমন মনে করেন না, বাংলাদেশের ইকোনমি, আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমাদের বিজনেস বেসিক্যালি আমাদের যে জব মার্কেট, সেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট রিলেটেড মেইন সাপোর্টটা দিয়ে থাকে। সেই প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রুপটা আমরা প্রথমে আসি করোনা এফেক্টেড, তারপরে ইউক্রেন যুদ্ধ, তারপরে আসছি আমরা ছাত্র আন্দোলন, মানে মুভমেন্ট। সেই মুভমেন্টের পরে এখন যুগ হয়েছে মিডল ইস্টের ক্রাইসিস। মানে আমরা টোটালি প্রাইভেট সেক্টর বিজনেসের একটা টোটাল ক্রাইসিসের মধ্যে পার করতেছি। এর ভিতরে জব মার্কেটে কিন্তু এটার ইম্প্যাক্ট আসছে। তার প্রতিফলন যেমন আজকেও আছে, পেপারে আসছে যে অটো রিক্সা গভর্নমেন্ট, এটার একটা বড় কারণ হলো জব মার্কেট, প্রচুর লোক আনএমপ্লয়েড। এই আনএমপ্লয়মেন্টের কারণ হলো প্রাইভেট সেক্টরে প্রচুর বিজনেস হাউস বন্ধ হয়ে গেছে। আমরা নাম না বলি, আপনারা সবাই জানেন। তার প্রেক্ষিতে তার সাথে যুক্ত হয়েছে বর্তমানে
মিডল ইস্টের ক্রাইসিস। এই ক্রাইসিসের প্রেক্ষিতে সবচেয়ে বেশি এফেক্টেড বর্তমানে বিজনেস। আর বিজনেসের ক্ষেত্রে আমি প্রথমেই একটা কথা বলতে চাই, সেটা হলো সরকারের যে পলিসি, সেই পলিসিটা এখন আছে গভর্নমেন্ট, এই মুহূর্তে যে নতুন গভর্নমেন্ট, তারা ফান্ড মোবিলাইজেশনের প্রতি গুরুত্ব দিচ্ছেন। আমার অপিনিয়ন থাকবে, আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের এই মুহূর্তে ফান্ড মোবিলাইজেশনটার সে ইম্পর্টেন্ট হলো বিজনেসটাকে কন্টিনিউ করা। বিজনেসটা কন্টিনিউ করলে এমপ্লয়মেন্টে এফেক্ট হবে না, গভর্নমেন্ট ইনডাইরেক্টলি বেনিফিটেড হবে। গভর্নমেন্টেরও টাকা দরকার, কিন্তু এই টাকা দরকারের জন্য যদি বিজনেস হাউসগুলো এফেক্টেড হয়, তাহলে আবার গভর্নমেন্টও এফেক্টেড হবে। এই কারণে আমার প্রথম রিকোয়েস্ট হবে গভর্নমেন্টের সাথে, যে বিজনেসটা যেন, প্রাইভেট সেক্টরের বিজনেসটা যেন রান করতে পারে। প্রাইভেট সেক্টরের শুধু বিজনেস না, আজকের পেপারেই আছে গভর্নমেন্ট সেক্টরের যে এন্টিটি আছে 31টা প্রজেক্ট, সেগুলা সবগুলা বন্ধ, বন্ধ না, লস মানে কি, সেটা গভর্নমেন্ট এক্সচেকারের উপর আসে, কারণ তাদের রানিং এক্সপেন্ডিচার 3 লাখ, তার আর্নিং হয় 1.5 লাখ। তার মানে 1.5 লাখ টাকা সরকারের এক্সচেকার থেকে সাপোর্ট দিতে হয়, কারণ এটা তো স্যালারি রিলেটেড, ভেরিয়েবল এক্সপেন্ডিচার রিলেটেড। এই যে প্রেশার, এই যে একটা সার্কেল, এই বিজনেস হাউসের এই সার্কেলটাকে গভর্নমেন্ট সুন্দর এবং ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। এই জায়গায় একটা প্রসঙ্গ আমি এই মুহূর্তে বলবো গভর্নমেন্টকে, সেটা হলো আমাদের 2 সেক্টরেই লস। গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনেও প্রবলেম হচ্ছে, বিজনেসেও প্রবলেম হচ্ছে। আমার এখন কোনটা দরকার? যেটা ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রটেক্ট করার জন্য, মেজরিটি পিপলের ইন্টারেস্টটা সার্ভ করার জন্য আমার যে সেক্টরে লসটা কম, সেইটাকেই আমাদের হজম করা উচিত। যেমন হজম করা উচিত বিজনেস হাউসদের কন্টিনিউ করা। বিজনেস হাউসের উপর যদি এখন এই মুহূর্তে, যেমন গতকালকের নিউজ হলো, কয়েকশো হাউসের, বিজনেস হাউসের ভ্যাটের আওতায় আনা হচ্ছে। তার মানে কি, গভর্নমেন্ট ফান্ড রেভিনিউ মোবিলাইজেশনের জন্য বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতেছে, কিন্তু এইগুলা বিজনেস হাউসেরকে চরম কষ্টের মধ্যে ফেলবে। তার একটা বড় কারণ হলো, আমি যদি আপনাকে একটু শেয়ার করি, বিজনেস মানেই তো হলো দেশের আইন মানতে হবে, আইন মেনে বিজনেস করতে হবে। দিস ইজ অল রাইট, আই এম ভেরি মাচ এগ্রি উইথ দিস সিস্টেম, আমি মানিও তাই। এই জায়গায় ভ্যাট আইনটা এমন একটা আইন, যে আইনটা সারা বাংলাদেশের সমস্ত, আমি যদি 18 কোটি মানুষ মনে করি, তাহলে 18 কোটি মানুষই কনজিউমার হিসাবে এফেক্টেড, 1 নাম্বার। সেকেন্ড হলো 100% ব্যবসায়ী এটার সাথে এফেক্টেড, কারণ তাদেরকে হিসাব রাখতে হয়। তার যদি টার্নওভার ট্যাক্সের এক্সেমশন লিমিটের মধ্যেও পড়ে, তাকে হিসাব করে প্রমাণ করতে হবে আমার সেল মাসে 1 লাখ টাকা। এই যে কাজটা, এটা নেক্সট টু ইম্পসিবল অনেক ব্যবসায়ী। জি, আপনি বলছেন মানে যে কোনো ভাবে আসলে ব্যবসা যেন টিকে থাকে, সেই ব্যবস্থা সরকারকে ভাবতে হবে, এবং সরকার আসলে এখনই ব্যবসায়ী এই পরিস্থিতিতে খুব আর্ন করবে ব্যবসায়ীদের কাছ থেকে, সেটা না করে বরং এখন এই পরিস্থিতিতে ব্যবসায়ীদেরকে একটু ছাড় দিতে হবে, সেই মানসিকতার কথা বলছেন। আমরা তো ছাড় দিতে অবশ্যই দেখছি, কারণ আমরা দেখছি যে এত বড় যুদ্ধ হওয়ার পরেও সরকার কিন্তু তেলের দাম বাড়ায়নি, এবং এটি কিন্তু এক ধরনের সরকারের, বিশেষ করে আমাদের উৎপাদন খাতকে জিয়ে রাখার জন্য একটা চ্যালেঞ্জও সরকারের জন্য। কতদিন এই দামটা ধরে রাখতে পারবে, সেটাকে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ। অবশ্যই সরকারের এখন পর্যন্ত তেলের ব্যাপারে যে মুভমেন্ট, পলিসিগত যে মুভমেন্ট, এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। শুধু এটার যদি আর একটু পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো যায় এবং রুট লেভেলে যদি এটাকে আর একটু মেনটেইন করা যায়, তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হতো। আমি যে একটা এক্সাম্পল দিই, যেমন পেট্রোল বা অকটেন, এই দুটোর কিন্তু বাংলাদেশে ক্রাইসিস হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণই নাই। কারণ পেট্রোল 100% বাংলাদেশের তৈরি হয়, বাংলাদেশের কনডেন্সড গ্যাস ফিল্ডের প্রক্রিয়াজাতকরণ থেকে। অকটেনও মেজরিটি কিন্তু বাংলাদেশে তৈরি হয়, কেরোসিনও বাংলাদেশে তৈরি হয় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, খুবই সামান্য কিছু ইম্পোর্ট হয়। যদি ক্রাইসিস হয় সেটা শুধু ডিজেলে হতে পারে, অকটেন পেট্রোলের এই ক্রাইসিস হওয়ার কথা না। অথচ আমরা রাস্তায় দেখছি, এমনকি আমার নিজের ড্রাইভারও 4 ঘন্টা 5 ঘন্টা পেট্রোল পাম্পে লাইন দিয়ে 2000 টাকার তেল নিচ্ছে। আমার কাছে তো মনে হয় এইটা কমপ্লিটলি মেসড আপ বিকজ অফ ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, বা পাবলিককে বা রুট একদম রিমোট লেভেলে গভর্নমেন্টের মানে ইমপ্লিকেশনটা আসে নাই। আমার কাছে মনে হচ্ছে যে পাবলিক যেভাবে প্যানিক বাইং করছে, যার 5 লিটার দরকার সে 20 লিটার তেলের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে এই জিনিসটা কিন্তু একটা ওভার ডিমান্ড এবং একটা প্যানিক ক্রিয়েট করেছে। প্লাস সোশ্যাল মিডিয়া তো রয়েছে, সবকিছু মিলে কিন্তু একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ক্রাইসিসটা হওয়ার কথা ছিল না লজিক্যালি। তো
তো আমি যেটা মনে করি যে এখন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি, এটা অ্যাবসলিউটলি ভেরি গুড ডিসিশন, কিন্তু দামের কন্ট্রোলের সাথে সাথে আমার সাপ্লাই চেইনটাকে কন্ট্রোল করা বেশি জরুরি। আমার দাম রিজনেবল কিন্তু আমার প্রোডাক্ট মার্কেটে যদি না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরা উপকৃত বা ইন্ডাস্ট্রিগুলো, ফ্যাক্টরিগুলো কিন্তু উপকৃত হবে না। একটা ফ্যাক্টরি ধরেন 1000 লিটার তেল দরকার, সে যদি সে 1000 লিটার তেলের যোগান না পায়, তাহলে কিন্তু আলটিমেটলি তার দাম কম হোক বেশি হোক, প্রোডাকশন উইল বি এফেক্টেড। সো আমার কাছে মনে হয় যে সাপ্লাই চেইনে গভর্নমেন্টের আরো বেশি স্ট্রিক্ট হওয়া উচিত এবং জনসচেতনতা কিভাবে রিয়েলি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে সেটা নিয়েও কাজ করা উচিত। তো এটা আসলে কতটুকু সত্য, আমাদেরকে পেট্রোল ইম্পোর্ট করতে হয় না, ব্যাপারটা এরকম? এক্স্যাক্টলি সো ইজ আমার খুবই রাইটলি কথা বলছেন, খুব সুন্দর। আমার এই ক্রাইসিসের সবচেয়ে আমার দৃষ্টিতে সেটা হল প্রথম ক্রাইসিসটাই ক্রিয়েট হয়েছে রেশনিং এর মাধ্যমে। যখনই রেশনিং সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়েছে তখনই সবাই একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেছে, আমার দরকার তেল, আইনে রাখি, লাইন লম্বা হয়ে যাচ্ছে, মানে একটা সেফটি লাইন। আরেকটা নিউজ আমি আমার চোখে আসছে, সেটা হলো পেট্রোল পাম্পদের যে ক্যাপাসিটি আছে, যেভাবে তাদের পেট্রোলিয়াম প্রোডাক্ট কালেক্ট করার কথা, সেইখানেও নাকি একটা গ্যাপ আছে। সে দিনে 1 ট্রাক 1 লরি অমুক তমুক এরকম যদি কেউ আনে, তাহলে তার সাপ্লাই স্বাভাবিকভাবেই যতটুকু আসবে ততটুকু হবে না। এই সব কারণেই বেসিক্যালি আপনার সাপ্লাই চেইনের প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, এবং সাপ্লাই চেইনের ক্রিয়েটটা হওয়ার প্রেক্ষিতে টোটাল ইকোনমি এফেক্টেড। যেমন আজকে আমি আজকে সকালে আমি শুনে আসছি যে বাজারে মুরগি পাওয়া যায় না। সরি, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি এটাকে রিউমার হিসেবে নিতে চাই। এই টাইপের জিনিসপত্রের দাম বিকজ অফ ডিজেল, ভাই যেটা বললেন ডিজেল, কারণ ট্রুক এইগুলা তো ক্যারিং বিজনেসের সাথে রিলেটেড। এখন যদি ট্রাক এবং ইয়েগুলা যদি ক্যারিং ঠিক মতো না হয়, প্রোডাক্টগুলা যদি একটা সাপ্লাই চেইনটা যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে আপনার এইসব এফেক্ট ফ্রি মার্কেট ইকোনমি। আমি বিজনেসম্যান হিসাবে আমি বলবো, বিজনেসম্যানেরও কিছু ইথিক্স আছে, বিজনেসম্যানেরও কিছু মরাল অব্লিগেশন আছে। আমরা কনজিউমার, একই সাথে আমি বিজনেসম্যান, বাট আমি আবার কনজিউমারও বটে। আমি যে প্রোডাক্টটা সেল করব সেটা আবার অন্য একজনে খাচ্ছে, আর অন্য যে প্রোডাক্টটা বিক্রি করতেছে সেটা আমি খাচ্ছি। এই জায়গায় যদি আমরা প্রত্যেকে রেসপন্সিবল হই, তাহলে সমাজের এই বিজনেসটা সুন্দর হবে। বিজনেস হলো সবচেয়ে অনেস্ট এবং রেসপেক্টেবল একটা প্রফেশন। এই প্রফেশনটাকে যদি আমরা সবাই হজম করতে পারি এবং আমরা যদি এটাকে রেসপেক্ট করি, নিজ দায়িত্বে যদি কিছু দায়িত্ব পালন করি, সরকারই সব করবে নট নেসেসারিলি, আমাকেও কিছু দায়িত্ব আছে। যেমন মনে করেন আমি আজকে মাল মফস্বল থেকে আনার পরে ঢাকায় আনার পরে দাম একটু বেড়ে গেল, কিন্তু আমারও তো একটা প্রফিটেবিলিটির একটা নর্মাল স্ট্যান্ডার্ড আছে। আমি যদি এটা মনে করি যে দাম বাড়তে পারে, সেই কারণে আমি স্টক করি এবং আমার দাম বাড়াই, এটা হবে মোরালি ইমোরাল। সেই হিসাবে আমি বলবো বিজনেসম্যানদেরও দায়িত্ব আছে এই ক্রাইসিসের পিরিয়ডে। আমি একই সাথে আমি বলবো সবার অ্যাওয়ারনেস, আমরা পেট্রোলের জন্য এত লম্বা লাইন না করি, অকটেনের জন্য এত লম্বা লাইন না করি, ডিজেলের যদি আমরা সবাই রেশনাল হই, তাহলে জিনিসগুলো অনেকটা ইজিলি। কিছু জিনিস আছে আমি এই সাথে অ্যাড করতে চাই। আমাদের যে বর্তমান ক্রাইসিস, এই ক্রাইসিসগুলোর একটা মেজর অংশ গভর্নমেন্টের নিয়ন্ত্রণের বাহিরে। এইটাতে আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ববোধ আছে, আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে যেমন আপনার দেখেন গত 8 মাস যাবত এক্সপোর্ট কিন্তু ফলিং 6টা প্রোডাক্টের। জি, আমরা এই প্রসঙ্গে আসবো। তো আমরা আপনার দুজনই বলছিলেন যে সচেতনতার কথা, কারণ যে পরিমাণ ক্রাইসিস আছে তার থেকে বেশি মানুষ অসচেতন বলে এটা ক্রাইসিসটা তৈরি হচ্ছে, এটা ম্যান মেডও হতে পারে। আপনারা দুজন থাকুন, একটা বিরতি নিচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি ইলিয়াস হাসান। আলোচনা করছিলাম বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশ প্রেক্ষাপট। বিশেষ করে বৈশ্বিক অর্থনীতি যে দিকে আগাচ্ছে সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আসলে কি করতে পারে সেই প্রসঙ্গে আলোচনা করছিলাম। আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স, হায়দার আহমেদ খান এফসি, আছেন ব্যবস্থাপনা পরিচালক গ্রসপের গ্রুপ এবং পরিচালক বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স, আছেন মাহমুদুর রশিদ। আবার দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম জ্বালানি নিয়ে, বিশেষ করে আপনারা যেটি বলছেন এখনো যতটুকু সংকট হয়েছে তার থেকে মানুষ আসলে প্যানিক হয়েছে, এটির একটা বড় ধরনের প্রভাব আসলে পড়েছে। একটু মাহমুদুর রশিদ আপনার কাছে আসতে চাই এবার। আমরা
শুনছিলাম এর আগে যে পরিস্থিতি যেই জায়গায় যাচ্ছে সেটা আসলে ভয়ানক, কারণ আমরা যদি ইউরোপেও এক্সপোর্ট করি সেক্ষেত্রে আমাদের বাড়তি কস্ট গুনতে হচ্ছে, অনিশ্চয়তা এর মাঝখানে আছে। তো সেই ক্ষেত্রে আসলে অল্টারনেটিভ কি হতে পারে, অল্টারনেটিভ মার্কেট সম্পর্কে আমরা ভাবছি কিনা? আচ্ছা, এখন যে বৈশ্বিক যে সংকটটা, এই সংকটের কিন্তু কিছু অপরচুনিটির দিক আছে। অপরচুনিটির দিকটা হচ্ছে যে আমাদের এক্সপোর্টের যে বাস্কেট, এটাকে আরো এনরিচ করার সুযোগ তৈরি হয়েছে। নতুন অন্যান্য দেশগুলোর সাথে আমাদের ব্যবসা বাণিজ্যর আরো স্কোপ বৃদ্ধি করার, বাইলেটারাল ট্রেড আরো বাড়ানোর অপরচুনিটি তৈরি হয়েছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এই আমরা যদি এই যে ডিজেলের কথাই বলি, যে বাংলাদেশে হ্যাঁ ডিজেলের সংকট কিন্তু আসতে পারে যদি গভর্নমেন্ট প্রপারলি তার সাপ্লাই চেইনটা মেনটেন না করে। ডিজেলের সংকট আসতে পারে, ডিজেল এবং এলএনজি এগুলো আমরা আমদানি নির্ভর, এবং এটার এফেক্ট কিন্তু সব জায়গায়, একটা ছোট ট্রাক থেকে শুরু করে বড় ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট, এভরিওয়্যার। সো এগুলোর কিন্তু এখন অল্টারনেটিভ সোর্সিং হতে পারে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারি, আমরা প্যান এশিয়া কান্ট্রিগুলোর সাথে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারি, আমাদের চায়নার সাথে আমাদের বিজনেস অপরচুনিটি বাড়তে পারে। তো এখন এই যে সংকটটা তৈরি হচ্ছে, এখান থেকে আমি যেটা মনে করি তিনটা দিক। একটা হচ্ছে বাইলেটারাল ট্রেড অন্যান্য দেশের সাথে, স্পেশালি এশিয়া প্যাসিফিকের আদার্স কান্ট্রির সাথে বাড়ানো। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়ানো। দুই পদ্ধতিতেই, এক্সপোর্টের প্রোডাক্টও বাড়াতে হবে, এক্সপোর্টের মার্কেটও তৈরি করতে হবে, নতুন মার্কেট। আর 3 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে যে এইটা একটা সুযোগ তৈরি হয়েছে, যে আমরা বুঝতে পারছি যে আসলে আমদানি নির্ভর ব্যবসায় বা আমদানি নির্ভর দেশের জন্য কতটা ক্রুশাল হয় এই ধরনের ক্রাইসিস। তাই আমাদের সেলফ ডিপেন্ডেন্সি বাড়াতে হবে, আমাদের দেশে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বাড়াতে হবে, আমাদের দেশে অন্য দেশের প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং তৈরি করতে হবে, আমাদের দেশে অ্যাসেম্বলিং প্লান্ট আরো বাড়াতে হবে। মানে আমাদের দেশ যেন নিজের দেশের উপরে যতটা বেশি স্বয়ংসম্পূর্ণতা তৈরি করা যায়, মানে আমরা আমদানি নির্ভর থেকে বের হয়ে এসে নিজেদেরকে যতটা রপ্তানি নির্ভর দেশে নিয়ে যেতে পারি। তো এই সুযোগগুলো আমি মনে করি তৈরি হয়েছে, এবং আমাদের এখান থেকে অনেক লার্নিং আছে। মিডল ইস্টের ক্রাইসিস, কোভিডের কথা বলি, মানে যে কোনো গ্লোবাল বৈশ্বিক সমস্যায় কিন্তু আমরা সাংঘাতিকভাবে আঘাতগ্রস্ত। কেন? কারণ আমরা আমদানি নির্ভর। সো আমাদের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করে গভর্নমেন্টের পলিসি বলি, ইন্সপায়ার করা এন্টারপ্রেনারদেরকে, ফাইন্যান্সিং অ্যারেঞ্জ করা, ইনভেস্টর অ্যারেঞ্জ করা, এই সব জিনিস এখন আমাদের এক্সপোর্ট নির্ভরের দিকে যাওয়া উচিত আমি মনে করি। খুবই ভালো পয়েন্ট বলেছেন। আমার কাছে মনে হয় এটি আসলে বিশেষ করে এই নির্ভরশীলতা, আমদানি নির্ভরতা আসলে আমাদের এক ধরনের বড় ধরনের সংকট তৈরি করছে, সেটা যে কোনো পরিস্থিতিতেই। একটু জনাব হায়দার আহমেদ, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে সিচুয়েশন চলছে এটা আসলে যদি লঙ্গার হয় সারা বিশ্বই আসলে এটার প্রভাবে প্রভাবিত হবে। অল্টারনেটিভ মার্কেটের কথা বলছিলাম আসলে এর থেকে শিক্ষা নেওয়ার। আপনি এখানে যুক্ত করবেন কিনা কিছু? যে আমি একটা পয়েন্ট যুক্ত করতে চাই, খুবই সুন্দর পয়েন্ট বলছেন। আমাদেরকে, আমরা এই মুহূর্তে ইম্পোর্ট বেজ একটা ইকোনমি, যেটা প্রতিদিনই আমরা মেসেজ পাই, ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এফেক্টেড। আমার ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট কম হয়, যেটা গত 8 মাস যাবৎ কন্টিনিউয়াসলি আবার ডিক্লাইনিং। আর আমাদের প্রোডাক্টও এখন পর্যন্ত আমরা গার্মেন্টসের উপর আছি, আমাদের প্রোডাক্ট বাড়ানো দরকার অবশ্যই। এর সাথে আমি একটা জিনিস সাপ্লিমেন্ট করতে চাই ওনার বক্তব্যের মাঝখানে, সেটা হলো আমার প্রোডাক্টিভিটি, আমার কস্ট অফ গুডস সোল্ড, এটাকে কমাইতে হবে। কমানোর রাস্তা, এটা একটা লং টার্ম প্ল্যানিংয়ের সাথে রিলেটেড। আমার সেটা এডুকেশন, প্রোডাক্টিভিটি। এডুকেশন ছাড়া প্রোডাক্টিভিটি হবে না, প্রোডাক্টিভিটি ছাড়া আবার কস্ট কমবে না। আমার যে লেবার সেক্টর আছে, তারা যে একটা মেজর পোর্শন হলো আনস্কিল্ড। সেই আনস্কিল লেবার দ্বারা আমার একটা সুন্দর প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট বের করা নেক্সট টু অনেক ক্ষেত্রেই ইম্পসিবল। যেমন আমি এখানে একটা প্রসঙ্গ অ্যাড করতে চাই, সেটা হলো 2012 বা 13 সালেই জাপানের একটা ট্রেড ডেলিগেশন টিম আসছিল ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশে। তারা এফবিসির মিটিংয়ের সময় আমি ওইখানে পার্সোনালি উপস্থিত ছিলাম। সেইখানে তাদের আলোচনার এক পর্যায়ে বলছিল, আমি যদি জাপান থেকে টাকা আনি, জাপান থেকে মেশিন আনি, বিদেশ থেকে ইম্পোর্ট করি র মেটেরিয়াল, আর মানুষও যদি আমি জাপান থেকে আনি, তাহলে আমি বাংলাদেশে আসবো কেন? ভেরি ভেরি মাচ। আমাকে এই জায়গাতে, আমার বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এই 18 কোটি, আমি এই গভর্নমেন্টকে অনুরোধ করব, এডুকেশন সেক্টরে বর্তমান বাংলাদেশের এই প্রোডাক্টিভিটির জন্য 2টা সেক্টর খুবই ইম্পর্টেন্ট। একটা হলো হেলথ, আর একটা হলো এডুকেশন। কারণ হেলথ সাপোর্টটা না থাকলেও মানুষের প্রোডাক্টিভিটি বা নর্মাল লাইফ আসবে না। তার সাথে এডুকেশনের এখানে আমি আরেকটা কোট করতে চাই, সেটা হলো ক্লাস 8-এ যারা লেখাপড়া করে, প্রসঙ্গটা অন্যদিকে গেলেও রিলেটেড, তাই আমি এটা শেয়ার করতেছি। ক্লাস 8-এ যারা লেখাপড়া করে তাদের একটা মেজর পার্সেন্টেজ, যেমন ইংলিশে তাদের ক্লাস 8-এর
সিলেবাসের প্রতি তাদের ইফিসিয়েন্সি হলো 19%। মানে 81% ক্লাস 8-এর লেখাপড়া পারেন, ইংলিশ পারে না। 78% অঙ্ক পারে না ক্লাস 8-এর। 46% বাংলা পারে না। এই ছেলে মেয়েগুলাই তো আমার মার্কেটে আসতেছে, জব মার্কেটে। তো এই ছেলে মেয়েগুলো দ্বারা আমার কি প্রোডাকশন আসবে? এই কারণেই কিন্তু আমি আরেকটু বলি, সেটা হলো ইন্টারন্যাশনাল আমাদের যে মার্কেট আছে, যেখানে আমরা ম্যান পাওয়ার এক্সপোর্ট করি, সেখানে আমাদের লোকজন কিন্তু শ্রমিকের চাকরি তাদের কপালে জুটে। একমাত্র কারণ হলো আমাদের আর এবং এই সব কারণের জন্যই কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের একটা মেজর পোর্শন বিদেশ যাওয়ার জন্য টেন্ডেন্সি, বিদেশ যায় জীবন বাজি রেখে। যেটা এই যে কয়েকদিন আগে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার জন্য আমাদের 22 জন লোক মারা গেছে, আর কয়েকজন অ্যারেস্ট হয়েছে এই জীবন মানে সমুদ্রে ভাসতে গিয়ে, না খাওয়া অবস্থায় মারা গেছে। আপনি দক্ষ শ্রমিক তৈরি করার ব্যাপারে সরকার বলছেন, এবং আমি আমার লং টার্ম প্ল্যানিং এর সাথে রিলেটেড বলে আমি এটাকে আমাদের প্রত্যেকটা লেসন থেকে, প্রত্যেকটা ক্রাইসিস থেকে আমাদের লেসন নিতে হবে। আর লেসনসটা হলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। একটু আপনার কাছে আসতে চাই যে যেহেতু জনশক্তি নিয়ে প্রসঙ্গটি আলোচনায় এসেছে, আমরা তো আসলে প্রবাসী আর বাংলাদেশের একটি বড় ইকোনমিক্যাল মানে শক্তি, এটা টার্নিং ফ্যাক্টর। সেই ক্ষেত্রে আমরা এখন যে পরিস্থিতি চলছে, সে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমাদের ম্যান পাওয়ার মার্কেট, হ্যাঁ, ম্যান পাওয়ার মার্কেটকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, একটা বড় মার্কেট হচ্ছে মিডল ইস্ট, আর একটা মার্কেট হচ্ছে এদিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই বেল্টে। দিস দ্য মেইন মার্কেট। অন্যান্য অনেক দেশে আছে, বাট সেটা ছোট পরিসরে। তো মিডল ইস্ট আমাদের জন্য বরাবরই একটা বড় মার্কেট ছিল, কিন্তু বিগত বছরগুলোতে আপনি যদি আমাদের ম্যান পাওয়ার রপ্তানির অবস্থাটা দেখেন, বেশিরভাগ মিডল ইস্টের কান্ট্রিগুলোতে কিন্তু নতুন করে ম্যান পাওয়ার নিচ্ছিল না, ভিসা রিনিউ হচ্ছিল না, এরকম বিভিন্ন জটিলতা ছিল, যেগুলো আমি মনে করি আমাদের ডিপ্লোম্যাটিক বা নেগোসিয়েশনের ব্যর্থতা। এই জায়গাগুলোতে হয়তো সরকার কাজ করছে, তারা অ্যাড্রেস করছে, তাদের ব্যাপার, ওটা নিয়ে আমি বলছি না। সো মিডল ইস্টের মার্কেটটা দীর্ঘদিন ধরে কিন্তু যা আগে যে মানুষ গিয়েছে ওইটাই মেইন মার্কেট ছিল, নতুন কিন্তু এক্সপ্যান্ড হচ্ছিল না। তো এই জায়গাটাতে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু আমি মনে করি আমরা যে দক্ষ শ্রম শক্তির বাজারের কথা বলছি, এইখান থেকে আমাদের কনসেন্ট্রেশন চেঞ্জ করে ম্যানেজারিয়াল লেভেলে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের ইয়েটা বাড়াতে হবে বেশি। মানে আমি একটা এক্সাম্পল দিতে পারি, ইন্ডিয়ার কথা যে আমরা বলি, মোটামুটি বিশ্বের এমন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি নাই যেখানে ইন্ডিয়ান ম্যানেজমেন্টের লোকজন নাই। মানে এটা কেন, তারা দীর্ঘদিন ধরে এই জায়গাটা থেকে টার্গেট করে পেনেট্রেট করেছে। সো ওই জায়গাটাতে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আমাদের যেই লেবার ম্যান পাওয়ারের কথা বলছি, এইটা থেকে আমাদের যদি বেটার ম্যান পাওয়ার আমরা আসলে এক্সপোর্ট করতে পারবো, তখন কি হবে, বাংলাদেশটা ছড়িয়ে যাবে বিশ্বের কাছে। সেখানে বাংলাদেশের মানুষ তাদের স্কিল দেখানোর সুযোগ পাবে, এবং তারাও কিন্তু যখন ধরেন একটা কোম্পানিতে একটা ম্যানেজমেন্ট লেভেলে যখন একজন বাংলাদেশি থাকবে, সে কিন্তু অবভিয়াসলি তার ওই কোম্পানিতে কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট বলি, বাংলাদেশি বিজনেস বলি, এগুলো কিন্তু পেনেট্রেট করার, ইনফ্লুয়েন্স করার কিন্তু সুযোগ তৈরি হবে। মানে একটা লং টার্মে 15-20 বছর পর দেখা যাবে যে বাংলাদেশটা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। সো এরকম টার্গেট করে আমাদেরকে ফোকাসড ভাবে আগাতে হবে। সেই ক্ষেত্রে শুধু আসলে মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর টার্গেট করলে হবে না, উন্নত বিশ্ব টার্গেট করতে হবে, সকল এমএনসি কোম্পানি টার্গেট করতে হবে, যে সেই সকল জায়গায় যেন বাংলাদেশি ম্যানেজমেন্ট লেভেলে ধীরে ধীরে আমাদের মানুষগুলোকে আমরা এন্টাইটেলড করতে পারি। আপনি কিছু যুক্ত করতে চাচ্ছেন? আমি মিডল ইস্টের ম্যান পাওয়ার এক্সপোর্টে মিডল ইস্টের লাস্টের কথাটার সাথে আমি সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম। সেটা হলো হইতে পারে জাপান, সাউথ কোরিয়া, চায়না, এইসব দেশে এখন কিন্তু পপুলেশনের গ্রোথ নেগেটিভ। আমাদের এটা মাথায় রাখতে হবে। আমাদের যে ইয়াং জেনারেশনের যে আমাদের যে পপুলেশনের যে এইজ গ্রুপের ভিতরে আমরা অসম্ভব একটা পটেনশিয়াল গ্রুপে আমরা আছি, যে কাজটা আমরা জাপানের যে নেগেটিভ গ্রোথ, সেইখানে যদি আমরা ম্যান পাওয়ার, তাদের যে ডিমান্ড আসবে সামনের দিনে অ্যাবনর্মাল, দিন দিন বাড়তেই থাকবে, সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই আমাদের ক্রাইসিস এক জায়গায় হইতেই পারে, নেক্সট টাইম হয়তো জাপানের লাইনেও ক্রাইসিস হইতে পারে, কিন্তু আমাদের ডাইভার্সিফাইড করতে হবে করলে পরে, এবং এইটার সাথে জাপান এবং সাউথ কোরিয়া এবং এই সেক্টরের যে কয়েকটা দেশ আছে, সেই দেশগুলোতে যদি আমরা ম্যান পাওয়ারটা স্কিল অ্যান্ড ইফিশিয়েন্ট লোক পাঠাইতে পারি, সে স্বাভাবিকভাবেই আমাদের রিস্কটা কমবে। জি জি, আমরা মাহমুদুর রশিদ, আমরা হচ্ছে গিয়ে শুধু যে সেখান থেকে জ্বালানি ইম্পোর্ট করি তা না, আমরা কিন্তু কিছু জিনিস রপ্তানিও করি। আমাদের বিশেষ করে সবজি সেখানে যায়, আমাদের ফিশগুলো বিশেষ করে সামুদ্রিক মাছ এবং মাছগুলো সেখানে এক্সপোর্ট হচ্ছে,
এবং আমাদের কিছু কোম্পানি যারা হচ্ছে প্রাণের মতো কোম্পানি, তারা কিন্তু সেখানে প্রোডাক্ট এক্সপোর্ট করছে। প্রাণের অনেক প্রোডাক্ট আমাদের এথনিক মার্কেটে আছে। এই লসটাও তো আমাদের হচ্ছে এখানে। এটা কি আপনারা ব্যবসায়ী হিসেবে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই একটা দেশে বা একটা অঞ্চলে যুদ্ধ হচ্ছে, সেটা তো আমাদের জন্য এটা সব দিক থেকেই ঝুঁকি। হ্যাঁ, আমাদের কোম্পানি, যেমন আমার জানা মতে, আমাদের, আপনি যে প্রাণের কথা বলেন, দে হ্যাভ ইনভেস্টেড আ লট, তারা ওই মার্কেটে অনেক ইনভেস্ট করেছে। হ্যাঁ, সো মানে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি, সো এইটা তো অবশ্যই একটা ঝুঁকি। মানে যুদ্ধ এমন একটা আনসার্টেন বিষয় আসলে ওখানে, যে আমরা যাই ওখানে বিক্রি করি, বা আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের প্রোডাক্ট ওখানে যাচ্ছে, ওখান থেকে আমরা আনতেছি, সবকিছু এফেক্টেড হবে। সো এই জায়গাগুলোর জন্য আসলে এন্ড অফ দ্য ডে একটাই কথা বলার, সেটা হচ্ছে যুদ্ধ শুধু মিডল ইস্ট কেন, আমরা পৃথিবীর কোনো অঞ্চলেই যুদ্ধ চাই না। আমরা চাই যে গ্লোবাল লিডাররা ইকোনমিক পলিটিক্স গুলোকে বন্ধ করে তারা যেন আরো বেশি ইউনাইটেডলি সব জায়গাতেই, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে এইসব যুদ্ধ যেন আপনার না হয়, মানে মার্কেট যেন স্টেবল থাকে। বিকজ গ্লোবাল মার্কেট এখন পুরো বিশ্ব জুড়ে কিন্তু খুবই সেন্সিটিভ। একটা ছোট্ট ঘটনা ঘটলেও সেটা সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে রিফ্লেক্ট হয়, সেটার বড় ইম্প্যাক্ট চলে আসে। আগেকার মতো নাই যে পৃথিবীর আনাচে কানাচে কি হচ্ছে উই ডোন্ট নো। এখন কিন্তু বিশ্ব অনেক মানে হাতের মুঠোয় চলে আসে, সবকিছুর এফেক্ট আছে। সো আমার কাছে মনে হয় যে আসলে গ্লোবালি এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা দেশের লিডারকেই কাজ করা উচিত। অর্থাৎ আপনি যেটা বলছেন যে ওভারঅল কাজ করতে হবে। যুদ্ধ কোনো সমাধান না, এখানে আমাদের এটা পুরো বিশ্ব এই দায় গ্রহণ করতে হবে। মানে যুদ্ধ যদি কোনো ভালোর জন্য হয়, তাও এখন আসলে সুযোগ নাই আর কি। জি, একটা বিরতি নিয়ে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে সামনে বাজেট আসতে যাচ্ছে। অলরেডি এই ব্যাপারে সরকার আলোচনা করছে। আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে ব্যবসাকে অন্তত তার মতো করে চলতে দিতে হবে এখন এই পরিস্থিতিতে। এখানে আর্নিং আমরা পরে করবো, এই প্রসঙ্গে একটু আলোচনা করবো। বিরতি নিয়ে আসছি একটু। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নিচ্ছি। নানা প্রসঙ্গে আলোচনা করছিলাম, থাকুন দেশটিভির সঙ্গে। আবার স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসের সঙ্গে আছে আমি রিয়াজ সেজান। আলোচনা করছিলাম বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশ প্রেক্ষাপট। নানা বিষয়ে আলোচনা করছিলাম। একটা পর্যায়ে আমাদের আলোচনায় উঠে এসেছে বিশেষ করে এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে অল্টারনেটিভ মার্কেট খুঁজতে হবে, এবং এই পরিস্থিতির কিছু পজিটিভ দিক আছে, সেই সুযোগগুলোও আমাদেরকে নিতে হবে। আবার আলোচনায় ফিরছি। আলোচনায় আমার জন্য আমাদের সাথে রয়েছেন সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স, হায়দার আহমেদ খান এফসি, আছেন মাহমুদুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক প্রসপার গ্রুপ এবং পরিচালক বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স। দুজনকে স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা যেখানে থেমেছিলাম, জনাব হায়দার আহমেদ, আমরা আগামীতে বাজেট, সরকার খুব শীঘ্রই বাজেট ঘোষণা করবে। জুনের 11 তারিখ অলরেডি ডেট ঘোষণা করেছে। তো সেই ক্ষেত্রে এই বছর বাজেটটা আসলে কেমন হওয়া উচিত আপনার কাছে মনে হয়? এবং আমরা আলোচনা শুরু করেছিলাম ব্যবসায়ী বা বেসরকারি খাতকে যেন আমরা সুযোগ দেই, সেই প্রসঙ্গটা টেনে আপনি এর সাথে কিছু যুক্ত করবেন কিনা? জি, ধন্যবাদ। ম্যাটারটা মানে অসম্ভব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশের এই রিলেটেড ম্যাটারটা দুই দিক থেকেই ইম্পর্টেন্ট। একদিকে হলো সরকারের ট্যাক্স জিডিপি রেশিও ভেরি লো, একই সাথে আবার বিজনেস হাউসগুলোও সাফারিংস, মানে লসে আছে। এই সিচুয়েশনে বাংলাদেশের নতুন গভর্নমেন্ট রেভিনিউ বাজেট বা নেক্সট বাজেট করতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করবে রেভিনিউ কালেকশনটাকে বাড়ানোর জন্য। একই সাথে এই যে বিভিন্ন কারণ আমি প্রথমেই বলছিলাম, প্রথমে করোনা, তারপর ইউক্রেন যুদ্ধ, তারপর হলো মানে মুভমেন্ট, এরপরে এখন হলো মিডল ইস্ট, এই সবগুলোর ইম্প্যাক্টে বিজনেস হাউসগুলো এফেক্টেড। সেই অবস্থায় রেভিনিউ কালেকশনের জন্য গভর্নমেন্ট চেষ্টা করতেছে। চেষ্টা করার ক্ষেত্রে আমি সাংঘাতিকভাবে আমি গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনের পক্ষে, কিন্তু পক্ষের জন্য রেভিনিউ কালেকশনের রাস্তা দুইটা, একটা ইনডাইরেক্ট ট্যাক্স, একটা ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সে ইনজাস্টিসটাকে ডিটেক্ট করা, জাস্টিসটাকে এস্টাবলিশ করা ভেরি ইজি। যেমন 4-5 দিন আগে জাপানের জেট্রো এবং জাপান এমবেসি বাংলাদেশে একটা সেমিনার করছে। তারা চাচ্ছি ট্যাক্স পলিসি যেন সিম্পল হয়। ট্যাক্স পলিসি সিম্পল হওয়ার একটাই রাস্তা, সেটা হলো ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সটাকে সিম্পল করার কিছু নাই, সেটা হলো ভ্যাট। এই ভ্যাটটা চরমভাবে বাংলাদেশের আসপেক্টে চরমভাবে এটা নট, আমার দৃষ্টিতে নট ফিজিবল। প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই, ভ্যাট ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশনের জন্য ভ্যাট ইন্ট্রোডিউস হয়েছিল ফ্রান্সে। সেই ফ্রান্স পৃথিবীর প্রথম দেশ, সেই দেশ এখন পর্যন্ত আইনটাকে 100% ইমপ্লিমেন্ট করতে পারে নাই। কারণ হইল কনজিউমার টু টপ লেভেল
সাপ্লাই চেইনের যে অবস্থাটা, সেটা প্রত্যেকটা স্টেজে ট্রান্সপারেন্ট হইতে হবে, ডকুমেন্টেড হইতে হবে, না হলে ভ্যাটের ইম্প্যাক্টটা ড্রপ খাবে। এক জায়গায় ড্রপ খাইলে সিস্টেমটা কলাপস করবে। এই জায়গাটাতে বাংলাদেশের একটা মেজর ব্যবসায়ী তারা হিসাব রাখতে পারে না। হিসাব না রাখার জন্য ভ্যাটের প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা হিসাব রাখতে হবে, কারণ বিভিন্ন রেট আছে, বিভিন্ন প্রোডাক্টের আবার কিছু প্রোডাক্ট আছে ভ্যাট ফ্রি, সেইটারও হিসাব রাখতে হবে। এটা কি সম্ভব? প্রত্যেকটা দোকানদার হইতে পারে সোনারগাঁ শেরাটনের মতো সে স্বপ্ন। সাজেশনটা কি আসলে? সাজেশনটা হলো বাংলাদেশের জন্য, ইকোনমির জন্য ডাইরেক্ট ট্যাক্সটাকে, যেমন এই মুহূর্তে এনবিআর অনলাইন রিটার্ন সাবমিশনের অ্যারেঞ্জমেন্ট করছেন, অসম্ভব মানে সুন্দর একটা প্রজেক্ট। এই প্রজেক্টে আমি প্রথমে রেভিনিউ কালেকশনের পক্ষে কথাটা বললে পরে আমি ওই প্রসঙ্গে আসি। রেভিনিউ কালেকশনের জন্য ডাইরেক্ট ট্যাক্সটাকে নেট বাড়ানো, বাংলাদেশের সমস্ত ট্রেড লাইসেন্স হোল্ডার তারা যদি এই অনলাইনে রিটার্ন সাবমিট করে এবং তাদের অ্যাসেটগুলো যদি অটোমেটিক্যালি লিঙ্ক হয়, আপনার ব্যাংক ব্যালেন্স, সমস্ত অ্যাসেট, তারপরে গাড়ি অ্যান্ড প্রয়োজনীয় অবস্থার প্রেক্ষিতে ঢাকা স্টকের ঢাকা স্টক না, বিও অ্যাকাউন্টের ব্যালেন্স, একটা মানুষের যত টাইপের অ্যাসেট আছে, এই অ্যাসেটগুলো যদি অটোমেটিক্যালি টিনের সাথে লিঙ্ক হয়, তাহলে সে ফেয়ারলি রিজনেবল ট্যাক্স দিবে, তার প্রতি ইনজাস্টিসের কিছু নাই। এইটা সমস্ত ব্যবসায়ীর বক্তব্য যে নেট বাড়ান। নেট বাড়ানোর রাস্তা হলো সারা বাংলাদেশের সমস্ত ট্রেড লাইসেন্স হোল্ডার। এবং এইটার সাথে আমি উল্লেখ করতে চাই ভিয়েতনামের প্রসঙ্গ। ভিয়েতনামে আমার জানা মতে প্রায় 4 কোটি লোক ট্যাক্স দেয়। কেন? তাদের সিম্পল সিস্টেমের জন্য, গভর্নমেন্ট এই খবরদারি না করার জন্য। এই যে প্রতি মুহূর্তে অডিট করা মানেই হলো একটা বাড়তি ঝামেলা। এই জায়গাটাতে যদি গভর্নমেন্ট রেভিনিউ বোর্ড যদি সাইলেন্ট থাকে, আর ভ্যাট প্রসঙ্গে কি বলছেন? ভ্যাটটা হলো আবার এই যে বললাম আমি ভ্যাট, আমি এখন আসি ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের জন্য আমার ট্যাক্স দরকার। ইনডাইরেক্ট ট্যাক্সের জন্য একটা আছে যে ইম্পোর্ট টিম্পোর্ট এইসব ক্ষেত্রে যা আছে, দিস ইজ অল রাইট। কিন্তু ভ্যাট একটা আইন, যে আইনটা সমস্ত ব্যবসায়ী, আমি যেটা আগেও বলছিলাম, সমস্ত ব্যবসায়ী এবং সমস্ত কনজিউমার এফেক্টেড। এই জায়গাটাতে আমরা কি করতে পারি? গুডস সার্ভিস ট্যাক্স নামে একটা আইন আছে, যেটা বিভিন্ন দেশে আছে, ইন্ডিয়াতে আছে, সিঙ্গাপুর আছে, অস্ট্রেলিয়া আছে, অনেক দেশে আছে। এইটা হলো টপ টু বটম আইনটা। আর ভ্যাটটা হলো একদম 100% ফিল্ড বেস। এই ফিল্ড বেস হওয়াতে আমাদের জন্য চ্যালেঞ্জিং। আর আমরা যদি টপ টু বটমের যে আইনটা, সেইটার অনেকটা সেলস ট্যাক্সের মতো, এইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে গুড সার্ভিস ট্যাক্সটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, করলে আমার ইনডাইরেক্ট ট্যাক্সও কালেকশন হবে, প্লাস ডাইরেক্ট ট্যাক্সের যে ফর্মুলা আমি বলছি সেইটার মাধ্যমে। আমরা ক্লিয়ার। আপনি বলছেন যে আসলে ট্যাক্সেশন পদ্ধতিটা সহজ করতে হবে, এবং সহজ করলেই এখানে মানুষ অনেক বেশি যুক্ত হবে, এবং এটার সাথে সকল সম্পত্তি একসাথে করতে হবে, তাতে মানুষ আগ্রহী হবে তার নিজের সম্পত্তি কে ইয়ে করতে হলে। এবং ভ্যাট প্রসঙ্গে বলছেন যে ভ্যাটটাকে যেন এইটা বন্ধ করে আপনারা বলছেন যে গুডস সার্ভিস ট্যাক্স যুক্ত করার জন্য। আবার একটু আপনার কাছে আসতে চান মাহমুদুর রশিদ। আমরা জানি যে সরকার আসলে মূল্যস্ফীতির লাগাম টানতে চায়, এবং এই জন্য সুদের হার অনেক আগে থেকেই বাড়িয়ে রেখেছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার তাই করেছে। এতে ব্যবসার একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পোষানোর জন্য বা সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনার কোনো সাজেশন গভর্নমেন্টের জন্য আছে কিনা? আচ্ছা, আমরা এটার সাথে আসলে প্রসঙ্গগতভাবে যেহেতু বাজেট এবং ট্যাক্স নিয়েও পলিসি নিয়ে আমরা আলাপ করছি, একটু ইন্টারকানেকশন আছে, এই জন্য বলছি যে সামনের বাজেট যেটা আসবে, আমি যেটা মনে করি যে সামনের বাজেটে অ্যাটলিস্ট 5টা বিষয় খুব সিরিয়াস, মানে মোটা দাগে 5টা বিষয় খুব সিরিয়াসলি দেখা উচিত। একটা হচ্ছে যে যেটা আপনি বলছেন ইনফ্লেশন কন্ট্রোল, কিভাবে ইনফ্লেশন কন্ট্রোলটা করা যায়। 2 নম্বর হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি করা উচিত। এনার্জি সিকিউরিটির জন্য অল্টারনেটিভ এনার্জি সোর্স, তারপরে রিনিউয়েবল এনার্জি, এই জিনিসগুলোকে ইজি করা উচিত। 3 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়ানো উচিত। 4 নম্বর হচ্ছে মোর সুইটেবল জব ক্রিয়েশন, অ্যান্ড 5 নম্বর হচ্ছে আমাদের ইনোভেশন অ্যান্ড R&D তে জোর দেওয়া উচিত, স্টার্ট আপ, ইনোভেশন, R&D। তো আমি এইটার সাথে আসলে আপনি যে প্রশ্ন আমাকে করলেন, আমি একটু লিঙ্ক করতে চাই যে ফার্স্ট থিং হচ্ছে যে ইন্টারেস্ট রেট ইটস এ কস্ট অফ ক্যাপিটাল ফর দ্য বিজনেস, অ্যান্ড
এটা যখন বেড়ে যাচ্ছে অফকোর্স বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগের ডিফিকাল্টিস চলে আসছে। আর এন্ড অফ দ্য ডে এইটার রিফ্লেকশন কিন্তু কনজিউমারের উপরে পড়বে, কারণ ইন্টারেস্ট তো কোম্পানির জন্য একটা এক্সপেন্স। সো ওয়েন কোম্পানিজ মানে অকিউরিং দিস এক্সপেন্স, সেটার আলটিমেটলি কিন্তু তার প্রোডাক্টের প্রাইসেই অ্যাড হবে। আর প্রোডাক্ট কিন্তু কনজিউমারই কিনবে, বায়াররাই, মানে আমার লোকাল ইন্ডাস্ট্রি লেভেল মানে আপনি যখন কিনবো বেশি দাম দিয়ে কিনবো। সো এইটা একটা কমপ্লিট ইকোসিস্টেম। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ইন্টারেস্ট রেটটা নিয়ে সিরিয়াসলি কাজ করা উচিত, এবং কিছু প্রণোদনা বা কিছু এটাকে ইজি করা উচিত নতুন ইনোভেশন, স্টার্ট আপ এবং R&Dর ক্ষেত্রে। নাহলে কিন্তু আমার লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে না। আমার ওই যে যেটা আমি এর আগের কথাই বলছিলাম যে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে ভ্যালু এডিশন করা, দেশে বিজনেস বাড়ানো, সেটা করতে হইলে কিন্তু সেই সুযোগগুলো দিতে হবে। সুযোগটা দুই জায়গা থেকে আসতে হবে। একটা হচ্ছে তাকে ইজিলি ক্যাপিটাল দেওয়ার ব্যবস্থা করতে হবে, দুই নাম্বার হচ্ছে ট্যাক্সেও তার জন্য বেনিফিটস আনতে হবে। লাইক একটা কোম্পানি যদি নিউ প্রোডাক্ট, ইনোভেশন, R&Dতে ইনভেস্ট করে, তার সেটার জন্য ট্যাক্স বেনিফিটস থাকা উচিত। তাহলে এটা একটা প্রণোদন, একটা মোটিভেশন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। সো এই জিনিসগুলোকে লিঙ্ক করে আসলে একটা কম্পোজিট প্ল্যান থাকা উচিত গভর্নমেন্টের। তাহলে আমরা সব জায়গাকে টাচ করে আসলে সবাইকে আমরা মোটিভেট করতে পারবো, এবং এন্ড অফ দ্য ডে দেশের ওই যে নিজস্ব স্বয়ংসম্পূর্ণতাটা বাড়তে থাকবে। জি, আমরাও মনে করি সেটি খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে এইবার যেহেতু একটা অন্য ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যখন আমরা একটা নির্বাচিত সরকারকে আসতে দেখলাম, তখনই এক ধরনের চ্যালেঞ্জের মুখে সরকার পড়েছে। বিশেষ করে এই যে সব বৈশ্বিক এই যুদ্ধটা আসলে কতটুকু দেশকে স্টেবল রাখা যায়, সেটি আসলে এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে আসলে কোনো সাজেশন করবেন কিনা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য? সাজেশন একটাই, সবার যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিজনেস লিডারদের সাথে বসছেন, এইভাবেই কনসালটেশনের মাধ্যমে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের যে ক্রাইসিস, এই ক্রাইসিসের সাথে কোথাও কারোর সাথে তুলনা হয় না। আমাদের ক্রাইসিস আমাদের মতোই, এবং আমাদের ক্রাইসিস আমাদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এই বর্তমান ম্যান পাওয়ার, বর্তমান বিজনেস, এইগুলোর মাধ্যমেই আমাদেরকে বিজনেসও রান করতে হবে, রেভিনিউ কালেকশন করতে হবে, এবং এটার সাথে বিজনেস হাউসের কোঅপারেশন দরকার। এই কোঅপারেশনের ক্ষেত্রে আমি গভর্নমেন্ট যে পলিসিটা নিছেন খুবই সুন্দর। যেমন আজকে বোধহয় আমি যেটা সকালে দেখলাম পেপারে, 8 জন প্রমিনেন্ট বিজনেস লিডারকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করতে যাচ্ছেন উইথ হিজ ক্যাবিনেট মেম্বার। ভেরি ইম্পর্টেন্ট। NBR এর চেয়ারম্যান আমি যতটুকু বুঝি, দ্য স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি টাইমলি আমার দৃষ্টিতে। এই কনসালটেশনের মাধ্যমেই আমাদের এই রেভিনিউ কালেকশন এবং বিজনেস হাউসকে সাপোর্ট দেওয়া। আমাদের এখন যে ফান্ড মোবিলাইজেশনটা মেইন হওয়া উচিত না আমাদের। আবার আমি রিপিট করি, আমার বিজনেস হাউসকে কন্টিনিউ করাটাই হবে আমার মেইন কাজ। এই কাজের মাধ্যমেই আমাকে বিজনেস হাউসদেরকে মোটিভেট করে কোঅপারেশনের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে রাইট ডিসিশন এবং প্রপারলি ইমপ্লিমেন্ট করা। কারণ গভর্নমেন্টের ডিসিশন আমরা জনগণ মানতে বাধ্য। এখন এই আইনটা যদি আমার জন্য ইমপ্র্যাকটিকেবল হয়, যেমন আমি একটা উদাহরণ দিই এই প্রসঙ্গক্রমে, সিগারেট খাওয়া, রাস্তাঘাটে সিগারেট খাওয়া, জরিমানার একটা অপশান আছে, কয়জন মানতেছে? এই যে না মানার সংখ্যাটা যে অ্যাবনর্মাল হয়ে গেছে, যার জন্য গভর্নমেন্ট কোনো আইন ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। এই টাইপের আইন মানুষকে বেআইনির দিকে, বেআইনি আইন অমান্য করার টেন্ডেন্সি ডেভেলপ করে। এইরকমই একটা অবস্থার প্রেক্ষিতে আমি সরকারকে বলবো প্র্যাকটিকেবল এবং রিজনেবল আইনগুলা করতে। জি জি জি। সবশেষ আমরা শেষ করব, আপনার কাছে কোনো মন্তব্য আছে কিনা মাহমুদুর রশিদ? সরকারের সবকিছু মিলে একটা ছোট মন্তব্য করবেন টোটাল আলোচনার প্রেক্ষাপটে। আমি খুব সহজে যদি বলি, সে হচ্ছে যে সরকার, নতুন সরকার দেশের বিভিন্ন রকমের টালমাটাল অবস্থা দিয়ে এসেছে। সরকারকেও যেমন আরো বেশি সচেতন হতে হবে, প্লাস জনগণকেও একটু ধৈর্যশীল এবং সচেতন হতে হবে। দুইয়ের কম্বিনেশনেই কিন্তু আসলে একটা আউটকাম আসবে। রাতারাতি তো কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে না, বাট আমি বলবো যে সরকারকে এবং তার মন্ত্রী পরিষদ সবার পলিসি গুলো যেন আরো বেশি প্র্যাকটিক্যালি তারা বিচার বিশ্লেষণ করে তারা নেন, ম্যানেজমেন্টটাকে যেন স্ট্রং হয়, এবং ফাইনালি গভর্নমেন্ট যে পলিসিটা নিবে সেটা যেন একদম রাস্তাঘাটে মোড়ে আনাচে কানাচে পর্যন্ত সেটার ইমপ্লিমেন্টেশনটা হয় প্রপারলি। এইটা যদি হয়ে যায় ইনশাল্লাহ তাহলে আর কোনো সমস্যা নেই। কারণ সরকারের পলিসিগুলো ভালোই থাকে, প্রবলেম হয় ইমপ্লিমেন্টেশনে এসে। এই জায়গাটায় জোর দিলে আর কোনো সমস্যা থাকবে বলে। অনেক ধন্যবাদ দুজনকেই। আমরা অনেকগুলো বিষয় আপনাদের কাছ থেকে পেয়েছি, বিশেষ করে এই যে এই
এই বৈশ্বিক যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের আসলে কি করতে হবে, আর যে প্রসঙ্গটি আলোচনায় উঠে এসেছে এখানে আলোচকরা বলছিলেন যে আসলে আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে হবে, বিভিন্ন পক্ষের সাথে এই বিষয়ে কিন্তু নিয়ে সরকারের আলোচনা করতে হবে এবং ইতিবাচকভাবে আজকে ব্যবসায়ীদের সাথে বসছে এবং নানা পক্ষ নিশ্চয়ই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, সবার সাথে আলোচনা করেই সমাধানের পথ খুঁজতে হবে। এবং আলোচনায় উঠে এসেছে যে বেসরকারি খাতকে প্রায়োরিটি দিতে হবে এবং বেসরকারি খাতকে প্রায়োরিটি অনেকদিন ধরেই তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সেই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে এবং বাজেটের উল্লেখযোগ্য বিভিন্ন বিষয়ে আসলে সরকারকে প্রাধান্য দিতে হবে। এর মধ্যে মূল্যস্ফীতিও যেমন নিয়ন্ত্রণ করতে হবে, অন্যদিকে বিনিয়োগকে কিন্তু বাড়াতে হবে। সবকিছু মিলে সরকারকে চ্যালেঞ্জ মোকাবেলায় আরো বেশি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামীকাল আবার একই সময় আপনাদের সাথে যুক্ত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।